সো এই জিনিসগুলো ইউডিপিতে হয়। হ্যাঁ, ইউডিপি যদি হেডার ফরম্যাটটা আমরা দেখি তাহলে এটা খুব সিম্পল একটা হেডার ফরম্যাট, 32 বিটের একটা হেডার ফরম্যাট। তাতে থাকে চারটে জিনিস। একটা হলো সোর্স পোর্ট অ্যাড্রেস, মানে কোথা থেকে ডেটাটা আসছে। আরেকটা হলো ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস, হোয়ার ডেটা ইজ মুভিং অন, and third one is the length of the packet. It will be there, and fourth one is a very simple checksum mechanism. Checksum mechanism, what we have already seen in checksum mechanism. So that checksum mechanism is there for simple error correction, simple error detection. Simple error detection এর জন্য একটা checksum mechanism থাকে। It's not so strong যে আমরা বলতে পারি যে ইউডিপি একটা স্ট্রং এরর ডিটেকশন মেকানিজম প্রোভাইড করে, সেটা নয়। আনলাইক টিসিপিতে অনেক বেশি স্ট্রং এরর ডিটেকশন এবং কনজেশন কন্ট্রোল এইসব ব্যাপারগুলো থাকে, ইউডিপিতে এগুলো একদমই থাকে না। তার মানে আমরা দেখলাম সেটা হচ্ছে যে অন আওয়ার চয়েস উই ক্যান গো ফর টিসিপি অর উই ক্যান গো ফর যখন আমার স্ট্রং এরর ডিটেকশন দরকার, আমি স্পিডটাকে বা স্ট্রং বা সিকিউরিটি দরকার, তখন আমি আমার প্যাকেটগুলোকে টিসিপি দিয়ে সেন্ড করতে পারি। ওয়্যারাজ যখন আমার সেরকম স্ট্রং কিছু এরর ডিটেকশন বা সিকিউরিটি দরকার নেই, তখন উই ক্যান মুভ দ্য প্যাকেট ভায়া ইউটিপি। So this is the basic about TCP and UDP. ইউটিপির ক্ষেত্রে প্যাকেট স্ট্রাকচারটা এরকম হয়, অনেক সময় ইউডিপির প্যাকেট স্ট্রাকচারটা আসে যে ড্র দ্য প্যাকেট ফরম্যাট অফ, ড্র দ্য হেডার ফরম্যাট অফ ইউডিপি, সেক্ষেত্রে তোকে এটা আঁকতে হবে। এই যে প্যাকেট, যে ছবিটা তুই দেখতে পাচ্ছিস আশা করি, এই ছবিটা আঁকতে হবে। আর ইউডিপির হেডারে যেগুলো মানে থাকে আর কি, যেগুলো বললাম সেগুলো সম্পর্কে এখানে আমি বলেছি। আর ইউডিপির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয় যদি আমরা দেখি, তাহলে ইউডিপির অ্যাপ্লিকেশন হয় ডোমেন নেম সার্ভিস মানে ডিএনএস আমরা পড়বো আজকে একটু, ডোমেন নেম সার্ভিস ডিএনএস এ। নেক্সট হচ্ছে এসএনএমপি বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এসএনএমপি, এই একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকলেও ইউডিপি ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল বলে আরেকটি প্রোটোকল আছে, যেটা ফাইল ট্রান্সফার প্রোটোকলের একটা মডিফাইড ভার্সন। সেই ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকলে ইউডিপি ইউজ করা যায়। আরেকটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা আরআইপি, যেটা আমরা দেখেছি যে ইন্টেরিয়ার রাউটিং প্রোটোকলের একটা মেকানিজম আরআইপি। সেই রাউটিং ইনফরমেশন প্রোটোকলের মধ্যে ইউডিপি ইউজ করা হয়। মানে কি, মানে ওই যে রাউটিং ইনফরমেশন প্রোটোকলে মনে আছে নিশ্চয়ই যে ওখানে আমরা কি করছিলাম, যে আমরা ভেক্টরগুলোকে ডিসটেন্স ভেক্টরগুলোকে শেয়ার করছিলাম অ্যামং দি ভেরিয়াস নোডস, স্পেশালি উইথ দ্য নেইবার নোডস। আমরা ডিসটেন্স ভেক্টরগুলোকে শেয়ার করছিলাম। সেই যে ডিসটেন্স ভেক্টর ইনফরমেশনগুলোকে শেয়ার করা হচ্ছে, ওই যে শেয়ারিং ইনফরমেশনটা, সেই শেয়ারিং ইনফরমেশনটাও তো একটা ডেটার মতন নোড টু নোড ট্রাভেল করছে। সেইটাকে ইউডিপি অ্যাপ্লিকেশন দিয়ে সেন্ড করা হয়, সেটাকে ইউডিপি অ্যাপ্লিকেশন দিয়ে সেন্ড করা হয় ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার নোড। সো ইন দ্যাট কেস ইউডিপি প্রোটোকল অ্যাপ্লাইজ। সিমিলারলি ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকলে যখন আমি কোনো ফাইল ট্রান্সফার করছি, আমরা সেটাকে ইউডিপি দিয়ে ইউজ করতে পারি, তো ইউডিপি দিয়ে সেন্ড করতে পারি। সো ইউডিপির অ্যাপ্লিকেশন এইসব জায়গায় আছে। বা ডোমেন নেম সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখবো, যখন আমরা কোনো কোয়ারি করব বা কোনো রেজাল্ট আমাদের কাছে আসবে, কোনো রেসপন্স আমাদের কাছে আসবে, তখন ওই যে কোয়ারি এবং রেসপন্স, সেটা আমরা ইউডিপি দিয়ে সেন্ড করতে পারি বা রিসিভ করতে পারি। তো ইউডিপির অ্যাপ্লিকেশন এইসব জায়গাগুলো আছে, এইসব জায়গাগুলো আমরা ইউডিপিকে অ্যাপ্লাই করি, যেখানে আমার ডেটা সিকিউরিটি অত বেশি দরকার নেই, শুধুমাত্র আমার ফাস্টারনেসটা দরকার। কারণ রাউটিং ইনফরমেশন প্রোটোকল তুই যদি তুই যদি ভাবিস, তাহলে একটু চিন্তা করিস, তাহলে বুঝতে পারবি সেখানে আমাদের ওই কুইক শেয়ারিং অফ দ্য ডিস্টেন্স ভেক্টর এবং ডিফারেন্ট নোডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কুইক শেয়ারিং, বিকজ যত শেয়ারটা দেরি হবে তত আমার ইনফরমেশনটা পেতেও দেরি হবে, তত আমার টোটাল পাথটা মানে ঠিক করতেও দেরি হবে। সো ইন দিস কেসেস উই ক্যান ইউজ ইউডিপি, রাইট। তো ইউডিপি সম্পর্কে ফরচুনেটলি খুব বেশি পড়ার কিছু নেই। ইউডিপি সম্পর্কে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউডিপির বেসিক ফিচার, যেটা দেখলাম যে ইউডিপি কানেকশন লেস, ইউডিপি সিঙ্গেল ফ্লোতে, ওয়ান ডিরেকশন ফ্লোতে ভালো ডেটা ট্রান্সফার করতে পারে, ইউডিপি অত এরর কারেকশন করে না, ইউডিপির কনজেশন কন্ট্রোল অত ভালো নয়, ইউডিপি অনেক ফাস্টার কাজ করে দেন টিসিপি। তো এইসব জায়গা, এগুলোই হচ্ছে ইউডিপির বেসিক ফিচার। তারপরে ইউডিপির ওই ফ্রেম ফরম্যাটটা বা হেডার ফরম্যাটটা পড়বো, আর তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দেখবো যে ইউডিপির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়। তো ইন দিস এরিয়াজ ইউডিপি ইজ অ্যাপ্লাইড। ওকে, এইটুকু পড়লে ইউডিপি সম্পর্কে হবে। ইউডিপি সম্পর্কে হয়তো আইদার শর্ট নোট অথবা এরকম যদি তোদের ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, এবছর কিছু বলা যাচ্ছে না, তাহলে সেই মাল্টিপল চয়েস কোশ্চেনে এইগুলো থেকেই মোটামুটি থাকবে আর কি। তো এটা ইউডিপি পার্ট, এইটুকুই পড়লেই হবে ইউডিপি সম্পর্কে।
তারপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টিসিপি অ্যান্ড ইউডিপি। ইউডিপি আর টিসিপি ডিফারেন্ট। তো যেটা আমরা মুখে বললাম যে টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, ইউডিপি হচ্ছে আমরা বলতে পারি অন্য সেন্সে যে ইউডিপি হচ্ছে ডেটাগ্রাম ওরিয়েন্টেড প্রোটোকল, ইট ইজ কানেকশন লেস বেসিক্যালি, এবং ডেটাগ্রাম ওরিয়েন্টেড প্রোটোকল। ডেটাগ্রামের কথা যখনই আসছে সেই সুইচিং এর কথা আমাকে আবার বলতে হয়। সুইচিং আমরা দেখেছিলাম যে সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং এর আন্ডারে আমরা আবার দেখেছিলাম যে ডেটাগ্রাম সার্ভিস আর ভার্চুয়াল সার্ভিস। সেই ডেটাগ্রাম সার্ভিস, যে ডেটাগ্রাম সার্ভিসে বলা হচ্ছে যে প্যাকেটগুলো খুব খুব স্মল প্যাকেটগুলো যখন আমরা সেন্ড করছি বা ইউজিং প্যাকেট সুইচিং, স্মল প্যাকেট অফ সাইজ 1 বাইট অর 2 বাইট লাইক দ্যাট, সেই সার্ভিসটাকে আমরা বলি ডেটাগ্রাম সার্ভিস। তো ইউডিপি সেরকম ভাবে কাজ করে। ইউডিপি ইজ আ ডেটাগ্রাম ওরিয়েন্টেড প্রোটোকল, মানে খুব স্মল প্যাকেট এখানে সেন্ড হয়, স্মল সাইজ প্যাকেট। and আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইউডিপি ইজ এফিশিয়েন্ট ফর ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট টাইপ অফ নেটওয়ার্ক ট্রান্সমিশন, যেখানে ব্রডকাস্ট মাল্টিকাস্ট। হ্যাঁ 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 বলো। सर डेटाग्राम जो अप्रोच है मतलब स्विचिंग में, वो तो कनेक्शन लेस स्विचिंग है ना, वर्चुअल सर्किट स्विचिंग कनेक्शन ओरिएंटेड है ना। Virtual circuit switching is connection oriented. Virtual circuit switching is connection oriented, but that connection will be there for that transmission only. That means suppose from node A to node B we are sending some data. So before sending the data the connection will be established, but after the transmission is over, after the data transmission is over, the connection will be the path will be disconnected. So that is virtual circuit service. Actually in virtual circuit service we call it virtual circuit because that is basically packet switching technique, but in the packet switching technique we are using techniques, we are using the various techniques of circuit switching. That's why it is virtual circuit switching. Actually if you see in the packet switching is not a connection oriented kind of thing. I mean in the virtual circuit, in the circuit switching what happens? In the circuit switching, at first the connection is established between two nodes, like nodes A and node B. Node A and node B. After establishment of connection, the data transmission begins. That is the main thing of circuit switching. Okay, and that's why circuit switching is reliable also. Now packet switching, that is basically store and forward switching. In the store and forward switching what happens? Suppose node A to node B, I have to send the data. Between node and node B there are several several intermediary nodes. Okay, suppose in between node A and node B there are several intermediary nodes. Now at first the packet will come to node A, it will be stored over there, then the next path will be decided. Then the next path will be decided, next path towards the destination will be decided by node A. Then from node A data will move to next intermediary node towards node B, next intermediary node. Then it will go over the next intermediary node and it will be stored over there. At the next intermediary node, at that node again the next node will be decided towards the destination. Again next node will be decided, again the message will come and store over there, the path will be decided to the next node, again the message will be forwarded to the next node, again that there it will be stored, and this way it happens. I'm trying to give you a pictorial view. Hold on, so that you will understand it more. One sec. স্যার বোর্ড দেখতে পাচ্ছেন না? আমি দেখাইনি, যাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি। দেখ তো এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, So I'm telling you what happens in circuit switching and packet switching, that is store and forward switching kind of thing. So at first I'm starting with the circuit switching.
So suppose I'm starting with the circuit switching. So in the circuit switching, what happens? Suppose this is my node. Suppose this is my node, node A, and suppose this is my another node, node B, and I have to send from data from node A to node B. That is my job. I have to send some data from node A to node B. Now obviously, node A and node B is not directly connected. Node A and node B is not directly connected. There must be some intermediary nodes. There must have some intermediary nodes. So suppose I am assuming I have two intermediary nodes. There are multiple intermediary nodes, not only two. There could be thousands of intermediary nodes, lakhs of intermediary nodes. So for our simplicity, we are assuming that we have only two intermediary nodes between them. Two intermediary nodes between them, I'm assuming. This particular symbol is of router. We are assuming these are the routers. Intermediary node means there should be some routers. Okay. So suppose, I want to send data from node A to node B. That is my job. I want to send data from node A to node B. That is my job. So what I have to, what it will happen in the circuit switching? At first the entire path should be established. Entire path. Suppose from node A, it is going to router Ri, then it will move to router Rj, and then it is moving to node B. So this is the entire path. So at first, before beginning of the transmission, this entire path should be established. Okay, this entire path should be established. After that, data transmission begins. So entire path should be established. This is the path basically. Entire path should be established, and then after that, data transmission begins. After that, the data transmission begins. So this happens in circuit switching. Okay. So it has some advantage, some disadvantage. What was the advantage? Advantage is that as the path before beginning the transmission, the path is established. So obviously it is giving you much more reliability. It is giving you much more reliability that I am sending the data in a specified path, in a pre-specified path rather. So it gives you some basic reliability. Okay, but it has some disadvantage. What disadvantage it has? If you remember, the data transmission time, and if you compare the data transmission time, and if you compare the overall activity, that means connection discovering, that means you have to discover the path first, that which path you will use. So connection path discovering, then path establishment. Okay, some housekeeping jobs are there, because when the path is established between node A and router Ri, both node A and router Ri is recording this thing, that I am establishing path with router Ri. So this is called housekeeping job. So each and every node has to do some housekeeping jobs. Okay. So there are lots of things are coming into the picture, lots of activities, you can say. First of all, I am discovering the path between node A and node B. Entire path I am discovering. Then what is happening? Then we are recording it in each and every node. We are recording it. Then the path is established. Okay, and after that, data transmission begins. Okay, and not only that, after finishing the data transmission, the path will be released. After finishing of the data transmission, the path will be released. So when the path will be released, then also there are some housekeeping jobs. When the path will be released, every node, including node B, Rj, Ri, every node will note that also, will copy that also, that my path is now the path is being freed. So that thing is also coming under the housekeeping job of each and every node. So these things, I mean, if you now compare with these activities, suppose path discovering, I'm writing the activities over here, path discovery, then connection establishment, and then housekeeping jobs,
if you compare these three activities with the data transmission time, if you compare this thing with data transmission time, then you will find that data transmission time is much lesser. That means data transmission is occurred for much lesser time in comparison to these activities. That means suppose if total activity is 10 seconds, I'm giving you an example. Suppose total activity is 10 seconds, total activity from path discovery to data transmission to connection release, this path. So connection release is another activity over here, connection release. So if total time taken is 10 seconds, so if we can prove, we can have that data that the data transmission will occur only for 2 seconds or only for 1 second, maybe only for 2 or 1 second maybe. So for 1 second of data transmission, I have to go for 10 seconds for only 1 second will be the data transmission time. Rest of the time will be taken by these activities. So that was a severe disadvantage of circuit switching. যেখানে data transmission time টা খুব কম সময়ের জন্য ঘটছে in comparison to overall activities. So that was the disadvantage of circuit switching. So that's why we have moved to packet switching. That's why we have moved to, rather we can say we have moved to store and forward switching. We have moved to another technology which is known as store and forward switching. So now we see store and forward switching. So if we see the store and forward switching, we will find something different. In the store and forward switching, I've written over here. Store and YOLO. पूरा स्विचिंग क्यों पढ़ा रहे आप? नहीं, पूरा नहीं पढ़ा रहा है, वही तुमको वो डिफरेंस तो बताना है ना, इसीलिए बोल रहा है। यही मैं पूछी हूँ, डेटाग्राम अप्रोच तो कनेक्शन लेस है ना, आप कनेक्शन ओरिएंटेड बोले थे, इसीलिए मुझे कंफर्म करना था। अच्छा, मैं बता रहा हूँ तुमको, वो मैं बता रहा हूँ, थोड़ा 1 मिनट हट जाओ। तो तुमको सर्किट स्विचिंग कनेक्शन ओरिएंटेड इसमें कोई डाउट नहीं है, ठीक है? नहीं सर, ये सारा चीज क्लियर है। ओके, अभी नाउ स्टोर एंड फॉरवर्ड, अभी नेक्स्ट जो मेथड था वो था स्टोर एंड फॉरवर्ड स्विचिंग। अंडर दिस स्टोर एंड फॉरवर्ड स्विचिंग यू हैव 2 मेथड्स। कैन टेल मी द नेम? मैसेज स्विचिंग and packet switching. Yeah, message switching and packet switching. Now under packet switching, virtual circuit approach. Yeah, datagram approach and very good, and virtual circuit approach, very good. Now obviously then when I am saying that datagram approach is coming under packet switching, when you are saying also, that means datagram service is a connectionless service. That means you can say datagram service is a connectionless service. Okay. Now datagram service, how it happens? As because it's a connectionless service and it is coming under packet switching, so it simply follows the rules of the packet switching. Okay. So what are the rules of the packet switching? The rules of the packet switching is that the data will come and it will store in first node, then it will find out its next route towards the destination. The data will move to the next node, then at the next node it will find out the next route towards the destination, and then it will move to the next node, and in that way it will move to the destination. That is basically packet switching. Now in the packet switching there could be 2 types of data. One type of data which is bit longer data, another data which is very short data. Short data means data packet of 1 bit or 2 bit or 1 byte or 2 byte or something like that. Now datagram approach is coming under that short length of data. When the data length is very short, we say it is datagram approach. Okay. When the data length is very short, we say it is datagram approach. So in the datagram approach, what is happening? In the datagram approach, 1 bit or 2 bit messages is flowing. Only 1 bit or 2 bit messages is flowing from source to the destination. And in the normal virtual circuit switching, what I have told you, that virtual circuit switching is a
connection oriented service kind of things. Why? Because datagram service is not exactly connection oriented. Datagram service is connection less service. Datagram service connection less है, इससे तुमको कोई डाउट नहीं होना चाहिए. Datagram service is connection less. Virtual circuit service, as we are calling it virtual circuit, that's why it is connection oriented in some sense, because virtual circuit exactly performs like circuit switching. Difference is only one point there is a difference, that is in virtual circuit switching during the transmission only connection is after the transmission connection will be released. And not only that, suppose I am sending from node A to node B and I am using some path right now in virtual circuit switching, that path for the entire transmission, that path will be dedicated to me as only. That path will be dedicated to that particular two nodes only. Okay, after finishing the transmission, that same path, that same can be used by some other node. So that is virtual circuit. Whereas datagram service is simply acts like circuit switching mechanism where the size of the packet is small. That is the difference. Now you got it. हाँ सर समझ गया. हाँ बोलो, और कोई डाउट है तो बोलो. डाउट अभी भी डाउट है तो बोलो. नहीं सर, डाउट नहीं है, बस वही चीज था. ओके, मैंने सोचा तुमको पूरा एक बार बता देते हैं, इसीलिए मैंने बोल रहा था. तो ठीक है, तुम लोगों को तो ये आपको डेटाग्राम को कनेक्शन ओरिएंटेड बोले तो मुझे कंफ्यूजन लगा, मैं गलत पढ़ी. नहीं, डेटाग्राम इज नॉट कनेक्शन ओरिएंटेड. एक्चुअली वर्चुअल सर्किट सर्विस इज एक्ट लाइक कनेक्शन ओरिएंटेड सर्विस. ओके, packet under packet switching both are coming, datagram and virtual circuit. Datagram is not a connection oriented service. Virtual circuit service is as it is acts like circuit switching technique. That's why you are saying that it is virtually connection oriented. Okay, but datagram service is not at all connection oriented. Okay, that should be clear, right? Okay, sir. Okay, now the thing is, UDP, as I told you that UDP is a datagram oriented protocol. That means in the UDP packet lengths are very small. It should be very small. Small packets, when small packets are sent via packet switching technique, it is coming under datagram service. So that's why in that sense UDP packets should be small. Okay. Another important thing is UDP is efficient for broadcasting and multicasting type of network transmission. Now broadcasting or multicasting, that means what we are doing right now. This kind of transmission, what we are doing right now, it should be under user datagram protocol. It should be done by user datagram protocol. In this for our communication here, what we are doing, we can easily use user datagram protocol as because we need speed over here rather than security. We don't need so much security because we are not sending any secure data kind of thing. We are not sharing our financial transaction related information. Only we are sharing some information, general information. So here we can use UDP very easily. Now this using UDP or TCP, it is completely under the jurisdiction of network administrator. It is not under us. It is not our headache. But we have to know this because suppose in future, suppose we have to work as a network administrator. Then network administrator job. Suppose you are performing some network administrator job. Then you have to decide for which type of communication your network should, which type of protocol. So that is user datagram protocol, the basic thing of user datagram protocol. Next is, as I told you, TCP is reliable, UDP is not so reliable because in UDP delivery of data to the destination cannot be guaranteed as because UDP do not delivers you the acknowledgement. UDP কোনো acknowledgement deliver করে না, কোনো যেটার জন্য acknowledgement UDP deliver করে না, এবং সেটাও কিন্তু ইউডিপির ফাস্টারনেসের একটা কারণ যে ইউডিপির যেহেতু অ্যাকনোলেজমেন্ট ডেলিভার হচ্ছে না, আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে নেক্সট ডেটা পাঠানোর জন্য। সো দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং। TCP provides, another important thing is TCP provides extensive error checking mechanism, whereas UDP do not provide any error checking mechanism like this. It only use checksum, very simple method. That is, next is in UDP
package arrived at the destination in the order. That could be a multiple choice question. Okay, in the UDP, package arrived in the destination in order. That means what? That means suppose packet 1, then packet 2, then packet 3. Now different packets. Now whenever we are using packet switching mechanism, so different packets follows different routes between same source and destination. Different packets follows different routes between same source and destination. So it may happen that previous packets are reaching later than the later packages. So that could happen. Like suppose packet 1, packet 2, packet 3, packet 4 is moving. Now it can happen that packet 4 is reaching first, then reaching previous than packet 2. Packet 2, like that. So packet 4 is coming to the receiver end, suppose at 10 a.m. and packet 2 is coming to the receiver end at 5 a.m. So like that. So this is not happening in TCP. TCP te what happens? TCP te packet gulo in order receive করে, in order এসে পৌঁছয়। TCP te packet গুলো in order এসে পৌঁছয় at the sender end. Okay, but UDP তে সেই জিনিসটা ঘটে না। UDP তে কিন্তু প্যাকেট গুলো in order এসে পৌঁছয় না automatically at the receiver end. তো সেটা আরেকটা disadvantage of UDP। আর মোটামুটি আমরা আর যে ডিফারেন্স গুলো বলতে পারি মেনলি সেটা হচ্ছে এরকম যে TCP কম্পারেটিভলি স্লোয়ার, যেটা বললাম UDP, আর TCP হচ্ছে হেভি ওয়েট, যেহেতু TCP সেগমেন্টে অনেক কিছু ইনফরমেশন থাকে, whereas UDP অত কিছু থাকে না, সেই জন্য UDP ইজ লাইট। আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে এইটা যে TCP does not support broadcasting. TCP does not support broadcasting all one to all, where I'm sending the data, it is received by all my receivers, so that is broadcasting. Okay, so TCP do not support this thing. UDP supports broadcasting mechanism. So that is another very important issue about TCP and UDP. So whenever you need communication, whenever we are performing some broadcasting communication, we should go for UDP rather than. Next is TCP is used by HTTPS, FTP, SMTP, Telnet. UDP is by DNS, DHCP, TFTP, SNMP, these things. আচ্ছা, লিখে নিতে তোরা পারিস, অনন্যা বলছিস লিখে নিতে পারিস। আমি এই নোটটাই তো প্রোভাইড করে দেবো বা দিয়েছি বোধহয়, খেয়াল নেই আমার। তো এর মধ্যে কিন্তু এগুলো লেখাই আছে, তুই লিখে নিতেই পারিস, একই জিনিস কিন্তু আমি বলবো। তো লিখে নে, যদি মনে করিস তোরা লিখবি তো লিখে নে, অসুবিধে কিছু নেই, লিখে নে। ফার্স্টে লেখ যে মানে কি লিখবি TCPর, ফার্স্টে লেখ যে ইউডিপির যে ফিচারগুলো, দেখ ইউডিপির ফিচারগুলো যা আমি এখানে বলেছি এটাই থাকবে। ইউডিপির এইগুলোই হচ্ছে ফিচার, ঠিক আছে? ইউডিপির ফিচার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, ইউডিপির এইগুলোই হচ্ছে ফিচার, তুই এগুলোই বলবি। ইউডিপির হেডার ফরম্যাটটা তোকে মাথায় রাখতে হবে। আর ইউডিপির অ্যাপ্লিকেশন মানে ইউডিপি গুলো কোন জায়গায় ইউজ হচ্ছে সেগুলো এইরকম DNS, SNMP, TFTP, RIP। যেটা তুই লিখতে পারিস ছোট করে সেটা হচ্ছে TCP UDP এর ডিফারেন্স, এটা লিখে নে। আমি যদিও বলে দিয়েছি এখানে, তবু একটু ছোট করে লিখে দিচ্ছি, লিখে নে, খাতা পেন নে, লিখে নে TCP আর UDP ডিফারেন্সটা। অ্যাকচুয়ালি আমরা ফিচারগুলোকে যদি কম্পেয়ার করি তাহলে এই ডিফারেন্সটা পাচ্ছি। তো আমরা লিখে নে, খাতা পেন নিলে আমায় বল। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, লেখ TCP আন্ডারে লেখ TCP is a connection oriented protocol. UDP আন্ডারে লেখ UDP is a connectionless datagram oriented protocol. UDP is a connectionless datagram oriented protocol. Okay, next লেখো TCP is reliable. As it guarantees
as it guarantees delivery of data to the destination router. As it guarantees delivery of data to the destination router. ইউডিপির ক্ষেত্রে লেখ the delivery of data to the destination cannot be guaranteed to the yes হ্যাঁ to the আছে তোর সামনে আমি স্ক্রিনটা খুলে রেখেছি ওখান থেকেই বলছি আমি to the destination cannot be guaranteed to the cannot be guaranteed next leg TCP ক্ষেত্রে TCP provide a detailed error checking mechanism. TCP provides a detailed error checking mechanism. UDP ক্ষেত্রে লেখো UDP has only basic error checking mechanism. Okay, next লেখো in TCP packets arrive in order at the receiver. In TCP packets arrive in order at the receiver. In order at the receiver. in order at the receiver. আর ইউডিপির ক্ষেত্রে লেখো in UDP receive any do not received in order. so in UDP packet do not receive in order packets do not received in order. ওকে, এইখানে আমি রূপাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে রূপক ইউডিপি ডেটাগ্রাম সার্ভিস ফলো করে, যেহেতু ইউডিপি ডেটাগ্রাম সার্ভিস ফলো করে এবং ডেটাগ্রাম সার্ভিসেরও এটা বেসিক ফিচার যে ডেটাগ্রাম সার্ভিস ফলো করে তুই যদি কোনো প্যাকেট পাঠাস, মানে এক বা একাধিক প্যাকেট পাঠাস, সেইগুলো কিন্তু ইন অর্ডার রিসিভ হয় না। সো ডেটাগ্রাম সার্ভিসের ফিচারটাই ইউডিপি পেয়েছে। ইউডিপি যেহেতু ডেটাগ্রাম সার্ভিস ফলো করে, সেজন্য ডেটাগ্রাম সার্ভিসের যা ফিচার, সেই ফিচারটাই ইউডিপি পেয়েছে। সেই কারণে ইউডিপিতেও আমরা বলছি যে প্যাকেটগুলো ইন অর্ডার। নেক্সট হচ্ছে তুমি লেখো TCP is comparatively slower than UDP. TCP is comparatively slower than UDP. আর ইউডিপির ক্ষেত্রে ঠিক উল্টোটা, ইউডিপি is faster and efficient. UDP is faster
কমা দিয়ে লেখো সিম্পলার কথাটা লেখো, বিকজ ইউডিপি সিম্পলার হিসেবে কথা বলা দরকার। ইউডিপি ফাস্টার কমা সিম্পলার, এফিশিয়েন্ট লিখতেও পারো নাও লিখতে পারো, এফিশিয়েন্ট লিখবে, বিকজ আমাদের এফিশিয়েন্ট কথা বলাটা দরকার নেই। ইউডিপি ইজ ফাস্টার সিম্পলার দ্যান টিসিপি, ইউডিপি ইজ ফাস্টার এন্ড সিম্পলার দ্যান টিসিপি। এফিশিয়েন্ট কথাটা এক্স্যাক্টলি বলা উচিত নয়, বিকজ ইউডিপির ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে না যেটা টিসিপি করছে। তো ইউডিপি ইজ সেই সেন্সে ইউডিপি আই ক্যান নট সে ইউডিপি ইজ এফিশিয়েন্ট, ইউডিপি ইজ ফাস্টার এন্ড সিম্পলার দ্যান টিসিপি। নেক্সট একটা পয়েন্ট লেখো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিসিপি ডাজ নট সাপোর্ট ব্রডকাস্টিং। টিসিপি ডাজ নট সাপোর্ট ব্রডকাস্টিং। UDP supports broadcasting. ওকে, আর তুমি লাস্টে একটা পয়েন্ট লিখতে পারো যে টিসিপি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়, ইউডিপি কোথায় কোথায় হয়। টিসিপি ইজ ইউজড বাই এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, টেলনেট, এগুলো লিখতে পারো। টিসিপি ইজ ইউজড বাই এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি এন্ড টেলনেট। টিসিপি ইজ ইউজড বাই এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি এন্ড টেলনেট, এটা লেখো। স্যার কি কি বললেন একবার চ্যাটে লিখবেন, ঠিকঠাক হ্যাঁ, বুঝতে পারলাম। TCP is used by HTTP, FTP, SMTP and Telnet. TCP is used by HTTP, FTP, SMTP. আর ইউডিপি ক্ষেত্রে লিখতে পারো, ইউডিপি পারো, ইউডিপি is used by TFTP, RIP, DNS, so these are big difference. This will be the basic difference between TCP and UDP. Okay, this will be the basic difference between TCP and UDP. Right. So my question to you is, why the packets are getting, this could be a question, আমি অ্যাসাইনমেন্টও দেবো হয়তো, why the packets are getting out of order in datagram service approach. Can you answer this question? I'm chat লিখেছি, why the packets are getting out of order in datagram service approach? Anybody of you, can you answer this question? हाँ सर, एक्चुअली डेटाग्राम अप्रोच में वो कंजेशन मतलब कंजेशन अकर नहीं होता है ना, तो वो पैकेट्स डिफरेंट रूट्स में मतलब डिफरेंट डायरेक्शंस में ट्रैवल होता है, तो हर एक पैकेट का एक सेपरेट नंबर मतलब वो ये रहता है, तो वो डिफरेंट डायरेक्शंस में जब मतलब क्या बोलते हैं पैकेट्स ट्रैवल। 1 minute, is it different direction or is it in different route towards the same direction?
मीन्स डिफरेंट मतलब डेस्टिनेशन पहुंचने के लिए डिफरेंट डिफरेंट रूट्स यूज करके वो डेस्टिनेशन पहुंचता है. Yes, very good. And as the path different path has different length. Okay, what your answer should be like that. As the different path has different length, so the packets are taking different time to reach the destination. हाँ sir. Okay, so that's why sometimes packets get out of order. So it happens in the it happens in this can be the situation in packet switching mechanism. It cannot be in circuit switching mechanism. Why? Because in circuit switching mechanism a single path is used between the source and the destination, right? सर लेकिन आउट ऑफ ऑर्डर मतलब कुछ टाइम के लिए ही होता है. अगर सारा पैकेट्स डेस्टिनेशन में पहुंच गया तो वो सीक्वेंस वाइज फिर से अरेंज हो जाता है. या ये सीक्वेंस वाइज अरेंज हो जाता है. एंड व्हाट इज द व्हिच लेयर डू दिस, व्हिच लेयर इट इज द रिस्पांसिबिलिटी ऑफ व्हिच लेयर? क्या सर? ये ट्रांसपोर्ट लेयर. Is it the responsibility of transport layer or network layer? Transport layer. It is the responsibility of network layer. Okay, it is the responsibility of network layer to arranging the packets in order. Transport layer helps in this thing. Arrange करना, arrange तो network है. मुझे लगा वो transport करना है, इसलिए मैं वो transport layer बोल रही हूँ. Okay. So arranging is the responsibility of the network layer, right? That is a multiple choice question comes in your exam. That it is the responsibility of which layer? So network layer it is the responsibility of network layer to rearranging these packets before delivering it to the application layer. That should be the line. Okay. It is the responsibility of the network layer to rearranging the packets. So that is the difference. Now let us see. আচ্ছা, এরপরে একটু জয়েন করেছিস তোদের? নিয়ে রাখছি আরেকবার. মমতা জয়েন করেছে পরে. So this is the difference between TCP and UDP. তাহলে TCP আর UDP থেকে আমরা এগুলোই পড়বো. আমরা দেখলাম. এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডোমেন নেম সিস্টেম আর্কিটেকচার বা ডিএনএস কাকে বলে. ঠিক আছে, ডিএনএস নিয়ে মানে এটাও খুবই সোজা একটা টপিক. ডিএনএস নিয়েও বিশেষ কিছু আমাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই এর মধ্যে. জাস্ট আমি যেটা বলছি সেগুলো মাথায় রাখ. ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম. বেসিক্যালি এটা যেটা হয়, ডোমেন নেম সিস্টেম বেসিক্যালি এটা যেটা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসকে আমরা ম্যাপ করি একটা নামের সঙ্গে. এই যে আমি লিখছি www.google.com. So this www.google.com is the name only. Okay, it is the name only. Underneath what is there? Some IP address. এই google.com এর একটা IP অ্যাড্রেস আছে. যে IP অ্যাড্রেসটা এর সঙ্গে ম্যাপ করা আছে, মানে নাম তার সঙ্গে ম্যাপ করা আছে IP অ্যাড্রেস. তার মানে আমরা যেহেতু IP অ্যাড্রেসটা আমাদের পক্ষে মনে রাখা অসুবিধা, সেই জন্য আমরা www.google.com লিখছি. আমি যদি www.google.com না লিখে IP অ্যাড্রেসটাও দিতাম তাহলেও কিন্তু google.com-ই খুলতো. কিন্তু ঘটনা হচ্ছে এই আইপি অ্যাড্রেসে প্রত্যেকটা ওয়েবসাইটকে মনে রাখাটা আমাদের পক্ষে ডিফিকাল্ট. আমরা হিউম্যান বিং তো, আমাদের পক্ষে ওই নাম্বারগুলো মনে রাখা ডিফিকাল্ট, তাই জন্য আমরা নামে মনে রাখছি. সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডোমেন নেম. এবার সেই ডোমেন নেমগুলো কি করে এসছে আমরা সেগুলো একটু দেখবো. ডোমেন কথাটার মানে তোরা জানিস, ডোমেন কথাটার মানে মোটামুটি হচ্ছে একটা রিলেটেড ফিল্ড. একটা রিলেটেড ফিল্ড, সেটাকে একটা ডোমেন বলা হচ্ছে. সেখানে ডোমেন বিভিন্ন টাইপের হতে পারে, যেমন কম মানে কমার্শিয়াল বিজনেস, সেক্ষেত্রে আমরা কম ডোমেন ইউজ করি. এডু মানে হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন, তাই জন্য এডু ইউজ করা হয়. গভ মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্ট মানে ইন্টারন্যাশনাল এন্টিটি, এমআইএল মানে মিলিটারি. এখানে ইউএস মিলিটারি বা ইউএস গভর্নমেন্ট এজেন্সি লেখা হয়েছে এই কারণে যেহেতু ইন্টারনেটের তো প্রথম সূত্রপাত ওদিক থেকেই হয়েছিল, সেই জন্য ওটা লেখা হয়েছে. মানে এই নয় যে ইউজ করি, তোরা জানিস আমাদের দেশেও গভর্নমেন্টে গভ ইউজ হয় এবং আমাদের দেশেও মিলিটারিতে মিল ইউজ হয়. নেট হচ্ছে নেটওয়ার্কিং অর্গানাইজেশন. নেটওয়ার্কিং অর্গানাইজেশন মানে এরম ধরনের কম্পিউটার নেটওয়ার্কিং অর্গানাইজেশন নয়. নেটওয়ার্কিং অর্গানাইজেশন মানে যারা বিজনেসটা নেটওয়ার্কিং বিজনেস এরকম টাইপের আর কি, একজনের সঙ্গে আর একজন রিলেটেড একটা এই নেটওয়ার্কিং অর্গানাইজেশন. আর হচ্ছে ওআরজি মানে হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন. ওআরজি মানে হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন. ওকে, so these are the domain names. These are the examples only. There are lots of other domain names like AU মানে Australia, IN মানে India,
এরকম সব আছে, ইউএস মানে ইউনাইটেড স্টেট, সেগুলো এখানে দেওয়া আছে, দেখবি যে ডোমেন নেম এবং তাদের মানে। হ্যাঁ, এইচকে মানে হংকং, ইউকে মানে ইউনাইটেড কিংডম। তো সেগুলো হচ্ছে ওই পার্টিকুলার কান্ট্রির ওয়েবসাইট, সেটা বোঝানোর জন্য আমরা ওই ডোমেনটা ইউজ করছি। ঠিক আছে, আমাদের দেশের কোনো ওয়েবসাইট হলে, গভর্নমেন্ট ওয়েবসাইট হলে আমরা এটা .gov অথবা .gov.in ইউজ করি। .gov.in, .gov ইন্ডিকেট করে এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, .in ইন্ডিকেট করে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো .gov.in, ওকে, দুটো ডোমেন ইউজ করা হচ্ছে। তো কিভাবে সেটা কাজ করে, মানে ডোমেন নেম স্পেসটা কিরকম? তো বেসিক্যালি ডোমেন নেম স্পেস রেফার্স a hierarchy in the internet naming structure. ইন্টারনেটে যে নেমিং স্ট্রাকচার, তার একটা হায়ারার্কি। মানে আমি কি বললাম, আমি বললাম ধর আমার একটা ওয়েবসাইট আছে, তার নাম something.gov.in, something.gov.in। তার মানে কি, .in সার্ভারের আন্ডারে, .in সার্ভারের আন্ডারে .gov সার্ভারটা আছে, .in সার্ভারের আন্ডারে .gov.in, তার মানে .in সার্ভারের আন্ডারে .gov সার্ভারটা আছে। তাহলে আমি যখন সার্চিং করছি, আমি ফার্স্টে .gov এ গেলাম, ফার্স্টে আমি ধর .in এ গেলাম, .in এ গিয়ে আমি দেখলাম যে .in এর আন্ডারে .gov কোথায়। তো .in এ গিয়ে তারপরে .gov এ গেলাম। তো .in .gov.in সরি .gov.in লাইক দ্যাট। ওকে, তো ফার্স্টে আমি ইনে গেলাম, ইন সার্ভারে গেলাম, ইনটা তার মানে আমার রুট সার্ভার হলো, ইনটা তার মানে আমার রুট সার্ভার হলো। ধর .gov.in .org, সাপোজ .gov.in .org লাইক দ্যাট, .gov বা .gov.org.in এরকম একটা হলো, .gov.org.in। তার মানে ইন সার্ভারের আন্ডারে, ওয়ার্জি সার্ভার আছে, ওয়ার্জির আন্ডারে গভ সার্ভার আছে, এরকম। .gov.org.in যদি হয়, তাহলে মানে ইন সার্ভার, ইন বলে একটা সার্ভার আছে, ওই সার্ভারটার নাম হচ্ছে ইন সার্ভার। এমন কিছু মানে ওর একটা আইপি অ্যাড্রেস আছে, সেই সার্ভারটার নাম হচ্ছে ইন সার্ভার। সেই ইন সার্ভারের আন্ডারে বিভিন্ন সার্ভারগুলো আছে, ট্রি এর মতন বিভিন্ন সার্ভারগুলো আছে। তো ইনের আন্ডারে ওয়ার্জিও আছে, তাহলে আমি ইনের থেকে ওয়ার্জি সার্ভারে গেলাম, সেই ওয়ার্জি সার্ভার থেকে আমি গভ সার্ভারে গেলাম। তাহলে এইভাবে আমি রিচ করি, এইভাবে আমি পার্টিকুলার ওয়েবসাইটটাতে রিচ করি। তাহলে এইটাই হচ্ছে ওই ইন্টারনেটের নেমিং স্ট্রাকচার বলা হচ্ছে এটাকে। এবং হায়ারার্কি হ্যাজ মাল্টিপল লেভেল। এই যে হায়ারার্কিটা, এই হায়ারার্কির মাল্টিপল লেভেলস আছে, মানে ওই ট্রিয়ের লেভেল, ট্রিয়ের যে লেভেল, সেই ট্রিয়ের লেভেল তোরা কি দিয়ে মাপিস? ট্রিয়ের লেভেল আমরা কি দিয়ে মাপবো? তোরা তো ডেটা স্ট্রাকচার করছিস, ট্রিয়ের লেভেল কি দিয়ে আমরা মেজার করি? লেভেল 1 ট্রি, লেভেল 2 ট্রি, লেভেল 3 ট্রি আমরা করি না? কিভাবে করি? सर वो मतलब कितना नोट्स है उसका, चाइल्ड नोट्स वो काउंट मतलब क्या बोले, वो लेवल वो चीज वैसे देखते हैं। Exactly. So here it is multiple levels from 0 to 127. It could be go from 0 to 127. Think it, how much, how big the hierarchy is. 0 to 120 level could be run up to 127, right? So with a root at the top, root level, root node, then 127. So that is the height of the tree could be. Okay. So this is an example. Look at it. This is an example. Here we have shown under the root node. Suppose this is my root node server, name is in. Suppose this is my root node server, name is in. First root node server, name is in. So under this root node server, there is ES, there is COM, there is GOV, there is EDU, there is WARGI. Now under COM there are some servers, under EDU there are some servers, again under that EDU server child node there are some, and in that way it happens. So in that way this length can be from 0 to 127. This length can be from 0 to 127. So this is a kind of DNS tree hierarchy. This is a DNS tree hierarchy. In that way servers are associated, in that way servers are there, okay, under one, under another, under one is another, like that. So suppose I want to reach, suppose I am at this level, suppose I am at EE level, EE here at the rightmost, at the right here, EE level. Okay, suppose from EE level I want to move to EDU. So from EE level to move, I will search to the Colorado server. Then from Colorado server I will search to EDU server. So it will be like that.
when the response will come start from edu to Colorado, then Colorado to EE. So in that way, suppose if I am at Kim level, in Kim level of the hierarchy, edu. Okay, so from Kim I will go to CS, from CS I will go to Colorado, then Colorado to edu. So kim.cs.colorado.edu. That will indicate. Okay. 1 second. Hello. হ্যালো স্যার, আমি তনুময় বলতেছি দিয়ে থেকে। হ্যাঁ বল। স্যার বলছি কুইজটা দিয়েছেন না আমাদের? হ্যাঁ। কুইজটা কি আবার স্ক্রিনশট করে দিতে হবে? না না, কুইজ তোরা করলেই আমি পেয়ে যাব, আমার কাছে রিপোর্ট অটোমেটিক্যালি চলে আসবে। সেটা আমরাও জানি, কিন্তু ওই অনেক স্যার ব্যাপার আমাদের সুবিধা স্যার বলে স্ক্রিনশট দিতে। স্ক্রিনশট দিলে দিতে পারিস, আমার কাছে তো এমনি চলে আসবে রিপোর্ট, আমার স্ক্রিনশট লাগবে না, রিপোর্ট আমার কাছে এমনি চলে আসবে। সে ওরা বলে তুই দিয়ে দিবি, আমার ক্ষেত্রেও দিতে পারিস, মানে ম্যান্ডেটারি কিছু নয়, আমার কাছে রিপোর্ট এমনি চলে আসবে। আমি তোরা যা যা করবি সমস্ত রিপোর্ট আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে, গুগল ফর্মে আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে, আমি তোদের সঙ্গে শেয়ারও করে দেবো রিপোর্ট নয়। হ্যাঁ ওটা মানে ওরা নিয়ে রাখে, হয়তো দরকার নেই, টেকনিক্যালি কোনো দরকার নেই। হ্যাঁ ওরা হয়তো জানে না ব্যাপারটা, টেকনিক্যালি কোনো দরকার নেই। ঠিক আছে, তোরা যখনই তোরা রেসপন্স করছিস আমার কাছে চলে আসছে ডিরেক্টলি। এটাই তো মজা, ঠিক আছে, আলাদা করে কিছু করতে হয়। হ্যাঁ পুরোটাই টেকনোলজি। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ চল পরে কথা বলি। তো যেটা বলছিলাম তোদের, যে এরকম ভাবে kim.cs.colorado.edu এরকম ভাবে জিনিসটা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলোকেই আমরা বলি নেম সার্ভার। নেম সার্ভার কন্টেন্ট এই ডিএনএস ডেটাবেস। নেম সার্ভার কাকে বলা হয়? ডিএনএস ডেটাবেসটা যে কন্টেন্ট করে যে সার্ভার, তাকেই বলা হচ্ছে নেম সার্ভার। ঠিক আছে, এবার ধর একটা হয় যে জোন, কোন কোন জোন, ধর এডুর আন্ডারে, এডু সার্ভারের আন্ডারে যে ডিরেক্ট যে সার্ভারগুলো আছে, which is under edu server, ডিরেক্টলি যে সার্ভারগুলো আছে, মানে যেগুলো এডুর চাইল্ড নোড তুই বলতে পারিস, সেগুলো হচ্ছে এডু জোন। ঠিক আছে, এরকম জোন সার্ভারও হয়, যে এডু জোনে কোন সার্ভার, এখানে আমার ছবিতে এডু জোনে আছে কলোরাডো, আর একটা নাম এখানে দেওয়া নেই, তো কলোরাডো আর একটা ধরে নিলাম এক্স, তো কলোরাডো আর এক্স এই যে দুটো সার্ভার, এটা এডু জোনে আছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই দুটো সার্ভার, এইটা হচ্ছে এডু জোন। ওকে, তো এইগুলো জাস্ট নেমিং এর জন্য বলা হয়েছে, এগুলো বিশেষ কোনো মাহাত্ম্য নেই। একটা যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপস অফ দ্য নেম সার্ভার। তো ক রকমের নেম সার্ভার হয়, মেনলি ক রকমের নেম সার্ভার হয় সেটা আমাদের জানা দরকার। তো নেম সার্ভার মেনলি 3 রকমের হয়, একটা হয় রুট সার্ভার, একটা হয় প্রাইমারি সার্ভার, আর একটা হয় সেকেন্ডারি সার্ভার। 3 ধরনের সার্ভার হয়, রুট সার্ভার, প্রাইমারি সার্ভার, সেকেন্ডারি সার্ভার। রুট সার্ভার কোনটা? টপ লেভেল যে সার্ভার হুইচ কনসিস্ট অফ দ্য এন্টায়ার ডিএনএস ট্রি, সেটা রুট সার্ভার। তোকে আলাদা করে বোঝাতে হবে না, এই যে রুট সার্ভার, এখানে রুট সার্ভার কোনটা? এইটা, যার নামটা এখানে দেওয়া নেই, সাপোজ নাম হচ্ছে জেড, তো জেড হচ্ছে রুট সার্ভার। সাপোজ দিস জেড হচ্ছে রুট সার্ভার, এর আন্ডারে সমস্ত সার্ভারটা আছে, এর আন্ডারে টোটাল ডিএনএস ট্রিটা সাজানো আছে, তাই জন্য এটা হচ্ছে রুট সার্ভার। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রাইমারি সার্ভার। প্রাইমারি সার্ভার কোনটা? প্রাইমারি সার্ভার স্টোরস আ ফাইল অ্যাবাউট ইট জোন। একটা জোনের যে মেন সার্ভারটা, মানে তুই বলতে পারিস যে জোনের রেসপেক্টে যেটা রুট সার্ভার, সেটা সেটা হচ্ছে প্রাইমারি সার্ভার। কোনটা? এক্ষেত্রে ধর এডু সার্ভারটা প্রাইমারি সার্ভার আমি বলতে পারি। ঠিক আছে, এডু সার্ভারটা প্রাইমারি সার্ভার। নেক্সট হচ্ছে সেকেন্ডারি সার্ভার। সেকেন্ডারি সার্ভার কোনটা? সেকেন্ডারি সার্ভার ট্রান্সফার কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট এ জোন ফ্রম অ্যানাদার সার্ভার which may be primary or secondary server. Secondary server does not have any authority to create, update or zone file. তাহলে secondary server কোনটা? যেটা complete information about a zone from another server ট্রান্সফার করে। তার মানে সেকেন্ডারি সার্ভার কোনটা? অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, সেকেন্ডারি সার্ভার হচ্ছে তার তলায়, মানে জোনের যেটা রুট সার্ভার বললাম, মানে জোনের যেটা সার্ভার, যেটা প্রাইমারি সার্ভার বলছি অ্যাকচুয়ালি, সেই প্রাইমারি সার্ভারের আন্ডারে যে সার্ভারগুলো আছে ডিরেক্টলি, আমি বলতে পারি সেগুলো হচ্ছে সেকেন্ডারি সার্ভার। খুব সিম্পল। তাহলে 3টে সার্ভার হচ্ছে, একটা হচ্ছে রুট সার্ভার, একটা হচ্ছে রুট লেভেল সার্ভার, একটা হচ্ছে জোন লেভেল সার্ভার, যেমন কম হচ্ছে জোন লেভেল সার্ভার, যেমন সেকেন্ডারি সার্ভার মানে জোন লেভেল সার্ভার অথবা প্রাইমারি সার্ভার, যেটা এটাকে প্রাইমারি সার্ভার বলা হচ্ছে কমটাকে। আর তার আন্ডারে সেকেন্ডারি সার্ভার হচ্ছে এই এমটিজি হাউস অথবা এই যে ইউএনএইচ এইসব যেসব লেখা আছে, কি পাউলেন না কি সব লেখা আছে, এই সবগুলো সার্ভার হচ্ছে সেকেন্ডারি সার্ভার। এবার এইগুলো কিন্তু নাম, মানে এই নামেই যে সার্ভার পৃথিবীতে আছে তা নয়,
বুঝলি, জাস্ট সেগুলো একটা এক্সাম্পলের জন্য নাম নেওয়া হয়েছে, এরকম নয় যে এই নামেই সার্ভার আছে, এই নামে থাকতেও পারে, আবার অন্য নামও থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে, ওর নামেও একটা সার্ভার তুই রাখতে পারিস। মানে তুই ধর একটা ওয়েবসাইট, তুই ধর একটা সার্ভার রান করিস, যে সার্ভারটা সাপোজ ওয়েব হোস্টিং করে, সাপোজ তুই একটা ওয়েব সার্ভার রান করিস, তুই একটা ওয়েব সার্ভারের আগে আগে এই ব্যবসা খুব হতো, এখনো হয়, যে ওয়েব সার্ভার, তুই একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করলি, মানে কি করলি, তুই একটা হিউজ স্পেস, তোর একটা মেশিন আছে, সেই মেশিনটা হিউজ স্পেস আছে, ধরা যাক 1000 টিবি বা 2000 টিবি একটা জায়গা আছে তোর মেশিনটায়, সেই মেশিনটা তুই ভাড়া দিস ইন দ্যাট সেন্স, সেই মেশিনটা অবভিয়াসলি ইন্টারনেটে কানেক্টেড, তার মানে তুই কারোর আন্ডারে আছিস অবভিয়াসলি। এবার তোর ওটা একটা সার্ভার, সেই সার্ভারের আন্ডারে আমার একটা জায়গা কেনা আছে, অনেক স্যারের একটা জায়গা কেনা আছে, শুভেন্দু স্যারের একটা জায়গা কেনা আছে, কি জায়গা কিনেছি আমরা ওখানে আমাদের ওয়েবসাইটগুলোকে হোস্ট করার জন্য ইউজ করছি, আমাদের ওয়েবসাইটগুলো তুই হোস্ট করিস। তোর এই সার্ভারটা কিন্তু বন্ধ করলে হবে না, তোর সার্ভারটা সারাক্ষণ চলতে হবে, কারণ আমার ওয়েবসাইটটা তোর সার্ভার হোস্ট করছে, ঠিক আছে? তাহলে আমার ওই ওয়েবসাইটটার অ্যাড্রেসে তোর সার্ভারটা থাকবে, তোর সার্ভারটার নাম ধরা যাক যে .টিআইএইচ সার্ভার, তাহলে .টিআইএইচ আমার এই ওয়েবসাইট নামের মধ্যে .টিআইএইচ থাকবে, বাট তোর সার্ভারটা যার আন্ডারে, ধরা যাক তোর সার্ভারটা ইন সার্ভারের আন্ডারে, তাহলে .টিআইএইচ.in, তাহলে আমার নাম www. আমার যে ওয়েবসাইট তার নাম .টিআইএইচ.in। তার মানে যখনই আমার ওই ওয়েবসাইটে কেউ হিট করবে, কাজটা কি করে হয়, যখনই আমার ওই ওয়েবসাইটে কেউ হিট করবে, যখনই কেউ আমার ওই ইউআরএলটা কেউ লিখবে, সে ফার্স্টে যাবে হচ্ছে .in সার্ভারের কাছে, .in সার্ভারের কাছে সে রিকোয়েস্ট যাবে, .in থেকে সেটা তখন যাবে সার্ভারের কাছে, যেটা দাম হচ্ছে তোর সার্ভারের কাছে, সেখানে গেলেই আমার পেজটা পাওয়া যাবে, সেখানে গেলেই আমার পেজটা আছে, বিকজ আমার পেজটা তোর সার্ভারে স্টোর করা আছে, তো সেখানে গেলেই আমার পেজটা আছে, তো আমার পেজটা তারপরে ওখান থেকে তুলে এনে ওকে ডিসপ্লে করবে, যে এইভাবে কাজ হয়, এটা আমি দুটো হায়ারার্কির কথা বললাম, এরকম মাল্টিপল হায়ারার্কি থাকতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিএনএস সার্ভার, দ্যাট ইজ বেসিক্যালি ডোমেন নেম সার্ভার। তো ডোমেন নেম সার্ভার কি করে কাজ করে, ছোট্ট একটা এক্সাম্পল আমি বলে দিই। ডিএনএস ট্রান্সলেট করে ডোমেন নেম ইনটু আইপি অ্যাড্রেস। ডিএনএস এর অ্যাকচুয়াল কাজ হচ্ছে ডোমেন নেমটাকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করা, মানে www.google.com সেটাকে তার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসে কনভার্ট করা, বিকজ কম্পিউটার তো 0-1 ছাড়া কিছু বোঝে না, তার মানে তুই ওই নাম লিখে দিলে তার কম্পিউটার বুঝছে না, কম্পিউটারকে কি করতে হবে, ওকে 0-1-এ কনভার্ট করে দিতে হবে, 0-1-এ কনভার্ট করতে গেলে ওকে কি করতে হবে, ফার্স্টে তো আইপি অ্যাড্রেসে কনভার্ট করতে হবে, আইপি অ্যাড্রেস তারপরে তো মাইনরিতে কনভার্ট হবে, তাহলে তোর দরকার হচ্ছে google.com এর আইপি অ্যাড্রেস, তাহলে ডিএনএস সেই কাজটাই করে, ডিএনএস সার্ভার সেই কাজটাই করে, বিকজ ডিএনএস এর মধ্যে সেই ম্যাপিংটা করা আছে, তোর সার্ভারের মধ্যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের যে অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস সেইটা বলা আছে, ঠিক আছে? সেই ওয়েবসাইটের যে অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস সেটা বলা আছে, তাহলে ডিএনএস ট্রান্সলেট দ্য ডোমেন নেম ইনটু আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। এই কাজটা অটোমেটিক্যালি করে, কিভাবে করে, ধরা যাক আমি www.google.com আমার ব্রাউজারে লিখলাম, এই যে ব্রাউজারে আমি এটা লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে এইটা ও জিজ্ঞাসা করবে আমার যে লোকাল সার্ভিস প্রোভাইডার আছে তাকে, আমার লোকাল সার্ভিস প্রোভাইডার মানে যার থেকে আমি ইন্টারনেট কানেকশনটা নিয়েছি, ধরা যাক আমার এখানে যে কেবল অপারেটর তার একটা সেটআপ আছে, সেই সেটআপে তার কিছু সার্ভারস আছে, বা ধর অ্যালায়েন্স ব্রডব্যান্ড আমার কানেকশনটা, সেই অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যে সার্ভার, সেই সার্ভার সে হচ্ছে আমার আইএসপি, সে হচ্ছে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাহলে তার কাছে প্রথমে জিজ্ঞাসা করবে যে ভাই google.com এর আইপি অ্যাড্রেসটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার লোকাল ডিএনএস, ওকে, দ্যাট ইজ আমার আইএসপি এন্ডে আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এন্ডে আছে। But when the local DNS does not find the IP address, ও জানে না, because ওর কাছে গুগলের ওয়েবসাইট থেকে রো হোল্ড করে আছে, ও তো হোল্ড করে নেই, তাহলে ও কি করবে, ওই রিকোয়েস্ট ডোমেন নেম যখন ও জানে না, ও ফরওয়ার্ড করবে এটা টু দ্য রুট ডিএনএস সার্ভার, এটা ওই রুট, এই যে google.com এর যে রুট যার আন্ডারে মেনলি আছে সেই রুট ডিএনএস সার্ভারে এটাকে ফরওয়ার্ড করবে, ঠিক আছে? এবং আইপি অ্যাড্রেস জিজ্ঞাসা করবে, বা রুট ডিএনএস সার্ভার বলবে কি যে I don't know the IP address of the google.com but know the IP address of the ডিএনএস সার্ভার, আমি ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা জানি, আমি google.com এর আইপি অ্যাড্রেস জানি না, তাহলে ও কি করবে, ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা জানে, ঠিক আছে, যার মধ্যে সবকিছু স্টোর আছে, তাহলে লোকাল ডিএনএস সার্ভার দেন আস্ক করবে ওই যে গ্লোবাল যে ডিএনএস সার্ভার মানে রুট যে ডিএনএস সার্ভার, সেই তাকে সেম কোশ্চেন জিজ্ঞাসা করবে, তখন ও কি করবে, দা কম ডিএ, সেটা হচ্ছে কম ডিএনএস সার্ভার, দেখ কম ডিএ কিন্তু অনেক ওয়েবসাইট আছে, নট অনলি গুগল, অনেক ওয়েবসাইট আছে, তাহলে কম যে ডিএনএস সার্ভার তার আন্ডারে কিন্তু গুগলের মতন এরকম আরো অনেকের ইনফরমেশন দেওয়া আছে, তাহলে সেই কম ডিএনএস সার্ভারকেও জিজ্ঞাসা করবে, কম ডিএনএস সার্ভার রিপ্লাইজ দ্য সেম দ্যাট ইট ডাজ নট নো দ্য আইপি অ্যাড্রেস অফ দি google.com বাট নোজ দি অ্যাড্রেস অফ দি google.com, ঠিক আছে? ও আইপি অ্যাড্রেস জানে না google.com এর, কিন্তু অ্যাড্রেসটা জানে google.com এর,
এবার লোকাল ডিএনএস আস্ক করবে google.com ডিএনএস সার্ভারকে ওই সেম কোশ্চেনটা, এবারও google.com এর কাছে যাচ্ছে। google.com যার আন্ডারে আছে, যে ডিএনএস সার্ভারের আন্ডারে google.com আছে, সেই ডিএনএস সার্ভারের কাছে এবারও যাচ্ছে। তাহলে google.com ডিএনএস সার্ভার রিপ্লাইজ দি আইপি অ্যাড্রেস অফ দি google.com, কারণ ও জানে google.com, এবং দেন ওই ডিএনএস যে google.com এর যে আইপি অ্যাড্রেস সেটা পাওয়া যাবে এবং ফাইনালি ওটা আমার কাছে আসবে। মানে ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো এরকম, ধরা যাক তোর একটা সার্ভার আছে, ওয়েব সার্ভার, তোর ওয়েব সার্ভারটার নাম হচ্ছে কম ডিএনএস সার্ভার তোর আছে। সেই কম ডিএনএস সার্ভারের আন্ডারে আমাদের সবার ওয়েবসাইট রাখা আছে, সবার ওয়েবসাইট ওখানে রাখা আছে, ও সবার ওয়েবসাইট হোল্ড করছে। এবার কোনো একজন লোক ধরা যাক একজন লোক, সে আমার ওয়েবসাইটটাকে সার্চ করছে, সে বাইরে বসে আছে, সে আমার ওয়েবসাইটটাকে সার্চ করছে। তাহলে সে কি করবে? সে যখনই আমার ওয়েবসাইটটাকে সার্চ করবে, তার মেশিন প্রথমে তার আইএসপি কে জিজ্ঞাসা করবে যে ওই পার্টিকুলার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কি বলো। তার মেশিন ওর যে আইএসপি, ও যার কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছে, তার সার্ভারকে জিজ্ঞাসা করবে তুমি আমাকে এই ওয়েবসাইটের অ্যাড্রেস বলো। ন্যাচারালি সেই আইএসপি বলবে, কারণ সেই ওয়েবসাইট আছে তো তোর সার্ভারের আন্ডারে, আর তুই তো সেই আইএসপির আন্ডারে বসে নেই, ঠিক আছে? তাহলে সে বলবে আমি জানি না, আমি তো বলতে পারবো না যে ওই আইএসপি ওই পার্টিকুলার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কি। তাহলে ও কি করবে? ও ম্যাক্সিমাম কি করবে? ও কম সার্ভারের আন্ডারে রিডিরেক্ট করবে। এবার ধরা যাক যে কম সার্ভারের আন্ডারে তুইও আছিস, তাহলে কম সার্ভারের আন্ডারে রিডিরেক্ট করলো। যখন কম সার্ভারের আন্ডারে রিডিরেক্ট করলো, তখন সেটা তোর কাছে এলো। এবার তোকে জিজ্ঞাসা করা হলো যে আইপি অ্যাড্রেসটা কত বলো, ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। তখন তুই বল সেটা ওইকে তোর থেকে ওই যে লোকটা, তার যে আইএসপি, তার কাছে যাবে এই ইনফরমেশন, সেই আইএসপি থেকে ওটা যাবে আলটিমেটলি ওই লোকটার কাছে। এইভাবে কাজ হয়, হায়ারার্কিক্যালি কাজ হয় পরপর। ডিরেক্ট পার্টিকুলার ওয়েবসাইটটা যে সার্ভারের আন্ডারে আছে, we have to reach to that server, somehow we have to reach to that server, and that is মানে সেই পাথটা আমাকে বলে দিচ্ছে ওই ডিএনএস সার্ভার আমাকে সেই পাথটা বলে দিচ্ছে, কারণ ডিএনএস সার্ভারগুলোর আন্ডারে ওই ওয়েবসাইটগুলো স্টোর আছে। তো এইভাবে কাজ হয়। একবার জাস্ট জিনিসটা দেখে নিয়ে আমাকে বল, বুঝতে পারলি কিনা? ঠিক আমি যে জায়গাটা দেখাচ্ছি একটু দেখে নিয়ে আমাকে বল, একবার ভালো করে পড়ে নে কি বলতে চেয়েছি আমি, তাহলে সুবিধা হবে কি করে কাজটা হয় বুঝতে। মানে দেখে নে ভালো করে। सर हाँ बोलो बोलो सर बोलो। 5th पॉइंट एक बार बताइए ना, जो लिखा हुआ मतलब 5th पॉइंट ये है कि द कॉम डीएनएस
बोलो com DNS server know the IP reply. address of www.google. Replies the same that it does not know the IP address of www.google.com but हाँ. knows the IP address of www.google.com. हाँ, मतलब क्या है? हाँ. मतलब है ये कॉम जो DNS सर्वर है वो बोल रहा है कि मेरे को google.com का IP एड्रेस का पता नहीं है। google.com का क्या IP एड्रेस है वो मेरे को पता नहीं है, लेकिन मैं google.com कहाँ पे कौन सा सर्वर के अंदर रिसाइड करता है वो मेरे को पता है। google.com का IP एड्रेस को पता मेरे को नहीं है, लेकिन मेरे को ये पता है कि google.com कौन सा सर्वर के अंदर है, ये मेरे को पता है। तो google.com कौन सा सर्वर के अंदर है? .com सर्वर के अंदर है, तो ये मेरे को पता है, ये बोल रहा है वो। आप बोलो। सर ये जैसे कौन सा शायद थर्ड पॉइंट है, जैसे कि उसका सिर्फ मतलब www.google.com का कहाँ पर है वो नहीं पता, लेकिन DNS सर्वर का IP एड्रेस पता है। तो DNS अगर सर्वर वहाँ का पर हाँ पता है। हाँ तो अगर वहाँ पर www. अगर यू सोचिए आप chrome.com कुछ भी ऐसा दे दिए तो उसका भी तो मतलब IP एड्रेस सेम होगा, मतलब DNS सर्वर का। तब वो फिर ये क्या वो मतलब चीज जो हम पूछ रहे हैं वो तो नहीं मिल रहा है, IP एड्रेस मुझे सेम मिल रहा है, लेकिन इस आपके मतलब हर एक का अलग अलग IP एड्रेस होता है ना। हाँ IP एड्रेस तो एक हर एक वेबसाइट का अलग अलग IP एड्रेस होता है। क्यों होता है? क्यों हर एक वेबसाइट का अलग अलग IP एड्रेस होता है, ये तुमको समझना पड़ेगा। क्यों हर एक वेबसाइट का अलग अलग IP एड्रेस होता है? क्योंकि तुम्हारा सर्वर का डिफरेंट तुम्हारा जो वेबसाइट है, एक google.com का जो वेबसाइट है वो किसी सर्वर के अंदर स्टोर हुआ है, किसी सर्वर के अंदर है, गूगल का सर्वर के अंदर है। तो गूगल का सर्वर के अंदर गूगल का वेबसाइट है, तो गूगल का वो सर्वर का एक IP एड्रेस है, जो IP एड्रेस किसी से नहीं मैच करेगा। ठीक है, जो IP एड्रेस किसी से नहीं मैच करेगा। हाँ। तो ठीक है, तुमको हाँ। ये बोर्ड दिखाई दे रहा है? नहीं दिखाई दे रहा है, मैं तुमको दिखाता हूँ, एक मिनट। ये देखो, एट फर्स्ट सपोज I am here in under some website. Suppose this is me. Suppose I am here. You can see that. Suppose I am here. Okay. This is my server, right? Now I want to get the information of the google.com. I want to get the information of the google.com. Okay. So what my machine will do? My machine will search to my immediate ISP. This is my immediate ISP. This is my ISP. My machine will search my immediate ISP for that IP address of google.com. My ISP may not able to answer me that what is the actual IP address of google.com if we do not know the IP address of google.com. Okay, here I have shown this is a link, but might be there is no link. Maybe my ISP is connected to this server. Maybe my ISP is connected to this server. Now, as my ISP is not directly connected to Google server, then it will not be possible for my ISP to answer you the IP address of the google.com. So then in that case, what it will do? It will say, okay, I don't know the IP address of the google.com, but I know the address of the Google. Now what is the address of the Google? The address of the Google is via this server to this com server. Because under the com server, Google server is there. That is known from the address. So what my ISP will do? My ISP will immediate search the answer for the to its immediate server. Okay, so that server is Y server here. Now again the Y server will answer it
answer the same thing. Y server will say, I don't know the address of the google.com, I don't know the IP address of the google.com, but I know the address of the google.com. So and it will redirect the query to the com server. Now com server will say, yes, I know the IP address of the google.com because it is under me. So now com server will search to it to the actual google.com, actual Google server. This is the actual Google server. And then via the reverse route, then that information will come to the com server, then com server to the Y server, then Y server to my immediate ISP, from my immediate ISP to my machine. In that way, I will know the IP address of the google.com. So google.com is here. This is google.com server. This is my server. I am not directly linked with google.com. Even my ISP is not directly linked with google.com. So what is happening? I am searching to my immediate ISP. If my ISP is connected to google.com, then it will be easy. But as it is not directly connected to google.com, and that happens actually, so my ISP will search the information to the next hierarchical, যে উপরে যে হায়ারার্কিতে যে বসে আছে সেই সার্ভার, তাকে সার্চ করবে, তাকে জিজ্ঞাসা করবে, সেও বলবে আমি জানি না, কিন্তু আমি ওর ইনফরমেশনটা দিতে পারি যে ও কোথায় আছে। তাহলে ও কি করবে? ও ওকে কম সার্ভারে রিডিরেক্ট করবে। Now com server knows the IP address of the google.com as it is under com server. So now this thing will come to the Google server. Now Google server will respond its IP address. And in the reverse direction, it will go to the com server, then it will come to the Y server, then it will come to my ISP server, then it will come to my machine. So in that way it happens. You can explain this thing also. You can explain this thing in your own words, no problem. That's how DNS works. तो सर ये मतलब जो भी हम लोग अगर वेबसाइट कुछ भी नाम देते हैं तो वो क्या चाइल्ड नोड से फिर ढूंढ के रूट नोड तक पहुंचता है या रूट नोड से चाइल्ड नोड तक? नहीं, वो पहले चाइल्ड नोड से तुम्हारा जो इंफॉर्मेशन वो पहले तुम्हारे नोड से रूट नोड तक जाता है। अच्छा। उसके बाद इंफॉर्मेशन को कलेक्ट करता है, उसके बाद फिर रिवर्स डायरेक्शन में तुम्हारे नोड तक आता है। ओके। हाँ सर। It happens like that. And that is written in that particular in the gist way. So this you can refer to this kind of picture also when you are explaining it. You can refer this kind of picture also. Okay, in your own words. There is no harm. You can name it anything. There is no problem. You don't have to use google.com, or you can use anything. You may use google.com, may not use google.com. You can use .com. You can use anything else. No problem. Okay, so you have to explain it like that. মানে তার মানে কি, আমি আবার বলছি যে আমি বসে আছি, এইটা আমার মেশিন কার আন্ডারে আছে? কোন একটা সার্ভারের আন্ডারে আছে তো আমার মেশিনটা। যখন আমি ইন্টারনেটে কানেক্টেড, when I am connected in internet, তার মানে I must be under some server. এটা তো হতে হবে, তা না হলে তো আমি আমি যে তোমার সঙ্গে কথা বলছি, আমার নেট কানেকশনটা আছে বলেই তো আমি তোমার সঙ্গে কথা বলছি। তো আমার নেট কানেকশন আছে মানে আমি কোনো একটা সার্ভারের আন্ডারে আছি। আইদার আমি সার্ভার হতে হবে আমাকে, এবার আমি সার্ভার হলেই তো হবে না, আমাকে তো তাহলেও বাইরের সঙ্গে কানেকশনটা থাকতে হবে, ইন্টারনেট কানেকশনটা তো আমাকে থাকতে হবে। তাহলে আমি কোনো একটা সার্ভারের আন্ডারে আছি অ্যাকচুয়ালি। তাহলে সেই সার্ভারটা কে? সেই সার্ভারটা হচ্ছে ইমিডিয়েটলি আমার যে আইএসপি, আমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যার কাছ থেকে আমি ইন্টারনেট সার্ভিসটা নিয়েছি। তাহলে সেটা এ, ঠিক আছে। এও এবার কারোর সঙ্গে কানেক্টেড, এও তো আর স্ট্যান্ড অ্যালোন নয় যে আমি ভগবান, এরম তো নয়, ও কারোর সঙ্গে কানেক্টেড। তাহলে সে কে? সে এ। সে কার সঙ্গে কানেক্টেড? এ। এই টোটালটাই ইন্টারনেট, এই টোটালটাই আমি দেখি, এই টোটালটাই হচ্ছে ইন্টারনেট, টোটালটাই সিস্টেম, টোটালটাই ইন্টারনেট, ঠিক আছে। সবাই সবার সঙ্গে কানেক্টেড, টোটালটাই ইন্টারনেট। এবার ঘটনা কি হচ্ছে, গুগল এর মধ্যে কোথাও বসে আছে। গুগল কোথাও বসে আছে মানে গুগলের যে সার্ভারটা সেটা কোথাও এর মধ্যে বসে আছে। এবার ঘটনা হচ্ছে গুগলের সার্ভারের সঙ্গে আমি তো আর ডিরেক্টলি কানেক্টেড নয় রে বাবা, আমার সঙ্গে তো আর গুগলের হটলাইন নেই যে গুগলের সঙ্গে আমার ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। আজকে সেটাও পড়াবো ভেবেছিলাম, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বলে একটা জিনিস আছে, সেটা পড়াবো ভেবেছিলাম, যাই হোক হলো না। তো গুগলের সঙ্গে তো আমার ডিরেক্টলি কানেকশন নেই। তাহলে কি আছে আমার সঙ্গে? কি আছে? সামহাউ কোনো লিঙ্কে আমি কানেক্টেড গুগলের সঙ্গে, সেই লিঙ্কটা আমায় খুঁজে বার করতে হবে। এবার যে সেই লিঙ্কটা আমি খুঁজে বার করব, সেইটাই কিভাবে খুঁজে বার করব সেটাই ডিএনএস, বেসিক্যালি সেটাই ডিএনএস কাজ করে। তাহলে ডিএনএস এ আমাকে সেজন্য গুগলে কি লেখা আছে? google.com। ওই যে google.com লেখা আছে, ওই .comটা বলে দিচ্ছে যে গুগলটা কম সার্ভারের আন্ডারে আছে।
আমি যদি www.technoindiahugli.org সার্চ করি, সাপোজ technoindiahugli.org সার্চ করি, তাহলে সাপোজ দিস ইজ technoindiahugli.org, সাপোজ দিস ইজ technoindiahugli.org, আমি TIH বলে লিখলাম TIH.org, সাপোজ দিস ইজ দ্যাট org, সাপোজ দিস ইজ দ্যাট org, তাহলে আমি technoindiahugli.org সার্চ করছি এখন। তাহলে কিভাবে আমি সার্চ করবো? আমি তো লিখলাম এখান থেকে www.technoindiahugli.org। এবার আমার মেশিন তো ওই technoindiahugli.org চেনে না, আমার মেশিন চেনে আইপি অ্যাড্রেস, ও আইপি অ্যাড্রেস খুঁজে বার করবে, কারণ আইপি কেও কনভার্ট করবে বাইনারিতে, তবে ও জিনিসটা পাবে। তাহলে ও কি করবে, ওইটা ইমিডিয়েটলি জিজ্ঞাসা করলো technoindiahugli.org এর আইপি অ্যাড্রেস ভাই তুমি জানো? তুমি কাকে জিজ্ঞাসা করলো? আইএসপি কে। ওর আইএসপি জিজ্ঞাসা করলো তুমি কি ভাই জানো, ওর বাবা এটা, তুমি কি জানো যে তুমি আমার এই technoindiahugli.org এর আইপি অ্যাড্রেস? ও বললো না আমি জানি না, বিকজ আমি তাহলে ও তো ডিরেক্টলি কানেক্টেড নয় ওয়ার্জির সঙ্গে, technoindiahugli.org সঙ্গে, তাহলে ওই এই সার্ভারটা বললো আমি জানি না। ও তখন তার ইমিডিয়েট যে সার্ভার ওপরে তাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি জানো? ও বললো না আমি জানি না, আমি জানি না, ঠিক আছে, ও বললো আমি জানি না। তাহলে এখানে কি হবে, এখানে ধরা যাক যে আরেকটা রুট নোড আছে, ধরা যাক যে .com যেমন আছে আরেকটা .org আছে, ঠিক আছে, .com এর সঙ্গে ধরা যাক যে .org আছে, এই লেভেলে হয়তো আরেকটা সার্ভার আছে যেটা হচ্ছে .org, এটা হচ্ছে .org সার্ভার, ঠিক আছে। কি করলো, ও বললো আমি জানি না, তাহলে এটা কি হবে, এটা এবার এখান থেকে কি হবে, তাহলে .org যেহেতু, তাহলে এখানে কোথাও একটা লিঙ্ক আছে, ঠিক আছে, এখানে একটা কোথাও লিঙ্ক আছে .org, তাহলে ও বললো আমি জানি না, ও বললো আমি জানি না, কিন্তু আমি জানি যে org যখন তুমি বলেছো আমি জানি org-টা কোথায়, org সার্ভারটা কোথায় আছে বলে ও এই যে ডেটাটাকে এটাকে org সার্ভারে রিডাইরেক্ট করে দিল। এবার যে org-টাকে রিডাইরেক্ট করলো তখন org বললো হ্যাঁ আমি জানি কোথায় আছে। org বললো তুমি এক কাজ করো, তুমি এই জেডে চলে যাও, জেডটা হচ্ছে তোমার TIH.org সার্ভার। তো তখন জেডে চলে গেল, জেডে গিয়ে জেডের ডেটাটা, জেডের থেকে আইপি অ্যাড্রেসটা পেলো, যেই আইপি অ্যাড্রেসটা পেলো রিভার্স ওয়েতে org হয়ে ওয়াই হয়ে আমার কাছে, আমার আইএসপি হয়ে আমার কাছে এলো। এভাবে কাজটা হয়, .com .org এরকম বিভিন্ন সার্ভার, এর উপরে লেয়ারে আরো কিছু সার্ভার আছে, আমি সবটা তো দেখাতে মানে পুরোটা তো এখানে দেখা মানে এর কোনো মানে তুমি বলতে পারো যে এর কোনো লিমিটেশন তো নেই, একটার আন্ডারে একটা সার্ভার পরপর এরকম আছে, ঠিক আছে, একটার আন্ডারে একটা সার্ভার এরকম পরপর আছে, যেভাবে আছে সেভাবে কোয়ারিগুলো হতে যাচ্ছে। .com মানে .com সার্ভারের আন্ডারে আছে, .org মানে .org সার্ভারের আন্ডারে আছে, .in মানে .in সার্ভারের আন্ডারে আছে, ঠিক আছে। .gov.in তার মানে কি, .in সার্ভারটা উপরে আছে, তার তলায় কোথাও .gov আছে। আমি যদি বলি .gov.in, তাহলে আমি যদি এইটা আমার ইন সার্ভার হয়, তাহলে .gov এখানে কোথাও আছে, সাপোজ এইটা হচ্ছে .gov, সাপোজ, তাহলে .gov.in, আমি যখনই বলছি .gov.in তার মানে .govটা আছে .in এর আন্ডারে। এবার আমি এখানে কোথাও থাকতে পারি, আমি কোথাও একটা থাকতে পারি, এখানে থাকতে পারি, এখানে এর আন্ডারে কোথাও থাকতে পারি, আমি তো জানি না আমি কোথায়। ধরা যাক আমি এইখানে আছি, তাহলে আমি এইখানে আছি, এইটা আমার মেশিন, তাহলে এই মেশিন থেকে আমি আমার যে ইমিডিয়েট আইএসপি সাপোজ এইখানে যাব, এইখান থেকে আমি কোথায় যাব, এইখান থেকে আমি চেষ্টা করব আমি .gov-এ যাওয়ার, .gov থেকে আমি কোথায় যাব, .in এইভাবে হয়, বা .in থেকে .gov-এ অথবা রিভার্স করবো, .in থেকে .gov, দেন আমার আইএসপি, দেন আমার মেশিন, এইভাবে কাজ হয়। बुझा गया? हाँ सर समझे। समझ गया तो फिर थोड़ा एक बार दो बार पढ़ लो और भी समझ जाओगे। इसमें तुमको ज़्यादा कुछ करना नहीं है, डीएनएस में तुमको ज़्यादा कुछ क्वेश्चन नहीं आएगा। डीएनएस में ये मैंने तुमको थोड़ा ज़्यादा ही बताया, इसीलिए बताया कि तुमको ये चीज़ मालूम होना चाहिए कैसे ये काम करता है। लेकिन डीएनएस में क्वेश्चन आएगा, जनरली डीएनएस से जो क्वेश्चन आता है मैंने देखा है वो है कि डीएनएस से शॉर्ट नोट आता है जनरली। अभी इसमें अगर मल्टीपल चॉइस क्वेश्चन वगैरह आएगा तो थोड़ा इधर उधर का क्वेश्चन आ सकता है, इसलिए मैंने पूरा बात बता दिया तुमको। तो ये एक एग्जांपल इसीलिए मैंने लिया है कि हाउ इट वर्क्स एक्चुअली। So it works actually step by step. You have to be keep in your mind that it works in the step by step fashion. Step by step manner it works. Okay, एक के अंदर एक सर्वर रखा हुआ है, स्टेप बाय स्टेप ये क्वेरी करते करते जाता है रूट सर्वर तक। रूट सर्वर में जाके वो पर्टिकुलर सर्वर तक पहुंचता है। पर्टिकुलर सर्वर में पहुंच के उसका इन्फॉर्मेशन वो निकल के आता है। उसका इन्फॉर्मेशन निकल के वो फिर से रिवर्स रूट में आके तुम्हारा सर्वर के तुम्हारा मशीन पे आके तुमको ये पास देता है। तो ऐसे काम होता है, यही चीज इसमें लिखा है। तो ये डीएनए, हाउ डीएनए इज वर्किंग। सो दिस इज द थिंग अबाउट। और एक चीज आज था लेकिन छोड़ दे जो आज और नहीं पढ़ा थे आज तो भी था, मैं क्या बोला तो वही थैंक यू बोल दीजिए।
বাদ বাকি ছেলে মেয়েদের কোনো আওয়াজ নেই কেন? ইয়ে শিলাদিত্য কি খবর? একটু কথাটা বলি। শিলাদিত্য আছিস? আরে আনমিউট কর নিজেকে, কিছু বল। শিলাদিত্য শুনতে পাচ্ছিস? আচ্ছা স্মৃতি, স্মৃতি আমি অ্যাসাইনমেন্টগুলো দেখবো, অ্যাসাইনমেন্টগুলো দেখা হয়নি, আমি অ্যাসাইনমেন্টগুলো দেখে তোদেরকে আমি দিয়ে দেবো, চেষ্টা করছি দেওয়ার। দেখা হচ্ছে না, সময় পাইনি, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, চিন্তা নেই। স্মৃতি বলছিল অ্যাসাইনমেন্টগুলো দেখার কথা। স্যার आप মিউট হয়ে গেছে। স্যার মিউট হয়ে গেছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলছিস ইয়ের কথা বলছি, ওই শিলাদিত্যর কি খবর? শিলাদিত্য বোঝা যাচ্ছে? শুভব্রত কি বলছে? শুভব্রত শুনতে পেলাম না। শুভব্রত কিছু বললে বল। কারোর কোনো বক্তব্য বুঝেছিস? আচ্ছা বলছি, কারোর কোনো বক্তব্য নেই, কিছু বুঝতে পারছি না এরকম নেই কারোর? কি মুশকিল, কিছু বুঝতে পারছিস না এরকম তো বল যে আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করি। सर सुनिए सर, आप कितना अच्छा पढ़ा रहे हैं कि किसी को डाउट ही नहीं आ रहा है। नहीं, ये बहुत खतरनाक चीज है, इसका मतलब है किसी को समझ में नहीं आ रहा है। नहीं सर, समझ में ऐसा बहुत नहीं अच्छा है आ रहा तो है, समझ में नहीं आएगा। समझ में नहीं आ रहा है तो बोलना है। हाँ, अगर समझ में नहीं आ रहा है कुछ तो बोलना है। शिलाजीत तो কিছু বল, अनम्यूट कर नहीं बस। আচ্ছা, আর দীপশিখার কি খবর? দীপশিখা হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো অসুবিধা বুঝতে কোথাও অসুবিধা আছে এখন? না কোনো জায়গায় অসুবিধা আছে বুঝতে? আচ্ছা এবার কিন্তু আপাতত নেই। আচ্ছা বলছি, এবার কিন্তু পড়াশোনা শুরু করে দে, এবার কিন্তু সবাইকে বলছি পড়াশোনা শুরু করে দে, তার কারণ পরীক্ষা কিন্তু হবে। কালকে আইসিটি একটা নোটিফিকেশন দিয়েছে, দেখেছিস তো? পরীক্ষা পরীক্ষা হবে না এরকম নয়, পরীক্ষা হবে, মোটামুটি নির্দিষ্ট টাইমেই পরীক্ষা হবে। কি মোডে হবে সেটা পরের কথা, কিন্তু পরীক্ষা একটা হবে। তো পড়াশোনা শুরু করে দে। আর আমাদের আমি একটু সিলেবাসটা নিয়ে বলে দিই, আমাদের যে সিলেবাসটা কি কি বাকি আছে, একটুখানি কি কি পার্ট বাকি আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে একটু সুবিধা। সিলেবাসে আর বাকি কি পোর্শন আছে আমরা একটু দেখে নিই। দাঁড়া, এই দেখ আমাদের আর যে পোর্শনটা মেনলি বাকি আছে, আমরা এই তো টিসিপি ইউডিপি এসব করলাম, ঠিক আছে, কনজেশন কন্ট্রোল করে ফেলেছি, এই অবধি আমাদের হয়ে গেছে। কনজেশন কন্ট্রোল, টিসিপি ইউডিপি আপ টু দিস আমরা কভার করে ফেলেছি। এর মধ্যে একটা জিনিস আমি তোকে একবার বলে দেবো, এই ডিএসএল, ডিজিটাল ক্যারিয়ার ডিএসএল, ইন্ট্রোডাকশন টু ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা আজকেও ভেবেছিলাম বলে দেবো, ঠিক আছে আজকে থাক, পরের দিন বলে দেবো। ছোট্ট একটা জিনিস আছে। আর মেনলি আমাদের যেটা করতে হবে, এই এইচটিটিপি, এফটিপি, টেলনেট, এগুলো শর্ট কোশ্চেন আসে, এগুলো আমরা একটু টুকটাক বলবো, মানে শর্ট নোট আসতো আগে, তো এগুলো টুকটাক একটু বলবো। মেনলি যে পোর্শনটা বাকি আছে সেটা দুটো পোর্শন, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটা সিকিউরিটি, প্রাইভেট কি পাবলিক কি আইএসও স্ট্যান্ডার্ড, এই পার্টটা বাকি আছে। ডেটা সিকিউরিটির পার্ট এইটা করতে হবে, এটা ভাইটাল পার্ট, এই পার্টটা একটা বাকি আছে। আর যেটা বাকি আছে সেটা হলো তার পলার পার্টটা, ইন্ট্রোডাকশন টু মোবাইল টেকনোলজি আর স্যাটেলাইট কমিউনিকেশন। কিন্তু এই মোবাইল টেকনোলজি আর স্যাটেলাইট কমিউনিকেশন থেকে আজ অব্দি আমি তোদের খুব বেশি কোশ্চেন আসতে দেখিনি, খুব অল্প স্বল্প কোশ্চেন আসে এখান থেকে, ওই শর্ট নোট এসব আসে, ঠিক আছে। তো এই পার্টটাও একবার পড়তে হবে আমাদের, মোটামুটি পার্টটা একটু একদিনেই হয়ে যাবে এই পার্টটা। আর ইন্ট্রোডাকশন টু ডেটা সিকিউরিটি, এই পার্টটা ভালো করে করতে হবে, এই পার্টটায় অনেক কিছু আছে, পড়ার মতন অনেক কিছু আছে, একটু আছে। হ্যাঁ বলো। নেটওয়ার্ক সিকিউরিটি অনেকটা বড় আছে, ক্রিপ্টোগ্রাফি ওইসব। হ্যাঁ ক্রিপ্টোগ্রাফি ওই সবগুলো আছে, পাবলিক কি প্রাইভেট কি সব গল্পগুলো আছে। হ্যাঁ এইটা একটু ভালো করে করতে হবে। তো নেক্সট দিন আমি চেষ্টা করছি এইটা করিয়ে দেওয়ার, নেক্সট উইকের মধ্যে ইন্ট্রোডাকশন টু ডেটা সিকিউরিটি শেষ করে দেবো, তাহলে আমাদের মোটামুটি গল্প হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। আর এইচটিটিপি, এফটিপি, টেলনেট এগুলো আমি শর্ট তোদের নোটও প্রোভাইড করে দেবো, কোন নোট দিকে একটু দেখে নিবি, আমি একটু আলোচনা করে দেওয়া যাবে। তো এইটা হচ্ছে মেন। আর তারপরে আরেকদিন এই মোবাইল টেকনোলজি সম্পর্কে গল্প করে নেবো, বাস
বাদ বাকি আমাদের আর কিছু নেই। মেনলি আমাদের এই একটাই চ্যাপ্টার বাকি রইলো, ইন্ট্রোডাকশন টু ডেটা সিকিউরিটি, প্রাইভেট কি পাবলিক কি, এইটা। কিন্তু তোদের যেটা কাজ সেটা হলো এই যে এর মধ্যে তোদের দেখে নেওয়া যে কোথায় কি অসুবিধা হচ্ছে, কোথায় কিছু অসুবিধা হচ্ছে, টুকটাক কোথাও ছোটখাটো একটা দুটো মিস যেতে পারে। বা নোট হয়তো সবকিছুই দেওয়া আছে, হয়তো তোর মনে হতে পারে নোটটা পড়ে যে আমি বুঝতে পারলাম না স্যার, একবার সেটাকে একটু আলোচনা করলে ভালো হয়। তো সেই জিনিসগুলো একটু দেখে নিবি তোরা এর মধ্যে ইন দ্য মেইন টাইম, যে দেখে নিয়ে আমাকে একটু জানিয়ে দিবি হোয়াটসঅ্যাপে যে আমাদের স্যার এই জায়গাটা একবার একটু আলোচনা করলে ভালো হয়। সেটা নিজেদের মধ্যে আলোচনা করে পড়াশোনা ডিসাইড করে আমাকে জানাবি। অবশ্যই পরীক্ষার আগে ক্লাস বন্ধ করবো না, সিলেবাস শেষ হয়ে গেলেও ক্লাস বন্ধ করার কিছু নেই, বিকজ ক্লাস চলবে, আমরা রিভিশনও করবো। তো এইভাবে আমরা করবো। তো নেক্সট দিন আমি ওই ডিএসএলটা বলে তারপরে দেখছি, চেষ্টা করছি একটু এই সিকিউরিটি পার্টটা শুরু করা যায় কিনা। ঠিক আছে, এটা নেক্সট দিন আমরা শুরু করব। তো তাহলে যেহেতু আজকে আর কিছু নেই বলছিস, তাহলে আমরা আজকে মোটামুটি শেষ করছি এখানে ক্লাস। ঠিক আছে, আমি ওই অ্যাজ ইউজুয়াল দুটো জিনিস তোদের দেবো, একটা হচ্ছে একটা ওই কুইজ দেবো, একটা কুইজটা তোরা করে দিতে পারবি, খুব তাড়াতাড়ি করে দিস তোরা আমাকে কুইজটা, আমি জানি কুইজটা করে দিতে পারবি। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আমি একটা দিয়ে রাখবো, সেই অ্যাসাইনমেন্টটা